সুরতকে তো বললাম ডেকে দিতে, কল্যাণদাকে বললাম যে সুইপারকে ডেকে দিতে। আর মজা যেটা হলো, সেদিন সন্ধেবেলাতেই আমি অফিস ঘরের ডুপ্লিকেট চাবিটা কিন্তু হাতে পেয়ে গেলাম। ওই যে বসেছিলাম নিচে, সারাটা দেখেছি। সারাটা লাঞ্চ ব্রেক এভাবে আমি বাইরে আমাকে কাটাতে হয়, সেটা বুঝতে পেরে আমার বস, আমার ইমিডিয়েট বস, এই ব্যবস্থাটা করে দিল। পরের দিন থেকে লাঞ্চের সময় এয়ার কন্ডিশনওয়ালা ঘরে আমি একেবারে টানা ঘুমিয়ে নিতে পারবো, যত খুশি চা বানিয়ে খেতে পারবো। চা তো ফ্রি। চাই কি, ওখানে তো নতুন বিস্কুটের প্যাকেটও আছে, আমি দেখেছি, যেখানে চা খাওয়া হয়। নতুন বিস্কুটের প্যাকেট থেকে 2-3টে খেয়েও নিতে পারি। ওরা কি আর গুনে গেঁথে বিস্কুট রাখবে বা হিসেব মেলাতে যাবে? এটা কিন্তু ভালো হলো। পরের দিন আমায় নিচে নামতে না দেখে কল্যাণদা নিজেই চলে এলো ওপরে, সঙ্গে একটা সলজ্জ রিকোয়েস্ট। আমার ছেলেটার এবার ক্লাস 5 হলো, স্কুলের খাতা বইয়ের মলাটে তার উপর লেবেল সাঁটতে হয়, তো ওটা টাইপ করে দেবেন একটু। গোটা 12 কি চাইলে 20টা মতো। আমার তো রাশিয়ান টাইপরাইটার কল্যাণদা। আরে না না, দেখুন ছোট ছোট করে ইংরেজি হরফও আছে। আপনার আগে যিনি এখানে কাজ করতেন তিনি প্রতিবার টাইপ করে দিতেন আমাকে। দেখলাম যে ইংরেজি হরফ তলায় রয়েছে। আমার সেদিন মানে ভয়ের চোটে প্রথম দিন আমি দেখিনি, তারপর তো কোনো টাইপ করতে হয়নি। তো ছেলের নাম, ক্লাস, সেকশন সব জেনে নিয়ে আমি টাইপ করতে থাকি লাঞ্চ ব্রেকে। তখন যেটা ছিল, তখন ওই মে মাস নাগাদ বোধহয়, তখন কি এপ্রিলের শেষে মে মাস নাগাদ তখন পশ্চিমবঙ্গে নতুন সেশন হতো, মানে জানুয়ারি মাসের মতো নয়। আমি টাইপ করতে থাকি লাঞ্চ ব্রেকে। টাইপ করতে করতে আমার চোখ কটকট করে, মনে হয় কি লাভ এভাবে বেঁচে থেকে, মরে যাই, আর বাঁচব না, আর না। কল্যাণদাকে লেবেলগুলো দিয়ে দিয়েই সোজা বেরিয়ে যাব রাস্তায়। বালিগঞ্জ সার্কুলার রোডের উপর দিয়ে হরদম বাস যাচ্ছে। চলন্ত বাসের তলায় লাফিয়ে পড়তে যতটুকু মনোবল লাগে, ঠিক ততটুকুই কিন্তু আমি পেয়ে গেছি এতক্ষণ। টাইপ করা কাগজগুলো হাতে নিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছি, ঘরের কোণে টেলিফোনটা বেজে ওঠে ঝনঝন করে। ঘরে একটা টেলিফোন ছিল। তখন 1996 সাল, তো তখন ওই মোবাইল ফোন টোনের চলন সেভাবে হয়নি আর কি। সবে মোবাইল ফোন হয়তো বাজারে আসছে, এরকম ব্যাপার। সব ল্যান্ডলাইন। তো টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। একটা রিফ্লেক্স অ্যাকশন, যাকে বলে প্রতিবর্তক ক্রিয়া। এবং প্রতিবর্তক ক্রিয়া আমাকে কি করে, আমাকে টেলিফোনটা ধরায়। আমি টেলিফোনটা ধরতেই হয়। ওমা, ওপারে কল্যাণদা। কি হয়ে গেছে নাকি, আসবো ওপরে? কল্যাণদা তো অপেক্ষা করছে যে কতক্ষণে ছেলের লেভেলগুলো হয়ে যাবে। আমি নিচে গিয়ে কাগজগুলো দেবার পরে হন হন করে বেরিয়ে যাচ্ছি। পিছু ডাকে কল্যাণদা, জানেন তো, আমাকে একেবারে বলে দিয়েছে সাহেব, এই জুনের শেষ অবধি মেয়াদ এই চাকরির। কি, আপনার মুখটা তো শুকনো দেখাচ্ছে কেন বলুন তো? টিফিন খাওয়া হয়নি বুঝি এখনো? ইস, আমার জন্য টাইপ করতে গিয়ে আপনার খাওয়াই হলো না এতক্ষণ। আমি আসলে সুইসাইড করতে যাচ্ছিলাম কল্যাণদা। হ্যাঁ, সে কি, কেন? আরে আপনার কোনো দোষ নেই কো, বসুন বসুন তো এখানে। দেখুন, চাকরি আমার এমনিতেই যেত। আমার পোস্টে তো ওরা আপনাকে নেয়নি, আমার জায়গায় নতুন মেয়ে আসছে, কালকে ইন্টারভিউ দিয়ে গেল। আপনি দেখেননি? আমার চাকরি চলে যাওয়া নিয়ে আপনি নিজেকে এরকম দোষী ভাববেন না। ছি ছি ছি, সুইসাইড করতে যাচ্ছিলেন কেন? ইস, এহে। আসলে কল্যাণদার কথাগুলো আমি সব শুনতেও পাই না, পাইনি শুনতে। আর সবকিছু বোঝানো সম্ভব না। জল, খাবার জল কে যেন একটা আমাকে এনে দিল। হ্যাঁ, সেই সুরত।
সুরতকে আমি কোনো একটা প্রয়োজনে বোধহয় খুঁজছিলাম, কিন্তু সেই প্রয়োজনটা যে কি সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেটা কিরকম একটা আবছা মতো হয়ে গেছে। একটা ফোন এলো কল্যাণদার বোর্ডে, ইপিএবিএক্স বোর্ড। কল্যাণদা বাংলায় বলছে, না না সাহেবরা এখন কেউ নেই, এখন লাঞ্চ টাইম, 3টে 3:30 নাগাদ ফোন করুন। না কেউ নেই, সকলে বেরিয়ে গেছে লাঞ্চ খেতে। আমি ওপরে চলে যাই আমার অফিস ঘরে। টেলিফোনটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হয় একটা ফোন করতে পারলে বেশ হতো। একটা মাত্র টেলিফোন নম্বরই আমি তখন জানি, সেই নম্বরটাই ঘোরাই। এখন মে মাসের মাঝামাঝি, সব স্কুল কলেজে গরমের ছুটি চলছে। ফোনটা ওপাশে বাজছে। কয়েকবার বাজার পরে একটা শিশু কণ্ঠ বলে, হ্যালো। আমি চুপ করে গেছি। সে আবার বলে, হ্যালো, আপনি কে বলছেন? আমার গলা শুকিয়ে কাঠ, কি উত্তর দেব বুঝতে পারছি না। ওপরে লাইনটা কেটে দেয়। কিছু একটা বলা উচিত ছিল আমার, একটা দুটো কথা অন্তত। ওপাশে সম্ভবত ব্ল্যাঙ্ক কল ভেবেছে। ব্ল্যাঙ্ক কলই তো করেছি আমি, আবার ট্রাই করব। টেনশনে পেট কামড়াচ্ছে। আবার ডায়াল করি নম্বরটা। এবার প্রায় সঙ্গে সঙ্গেই ফোন ধরে ও প্রান্তে। আবার শিশু কণ্ঠ, হ্যালো, আপনি কে? নাম বলুন। নাম বলছেন না কেন? আমি মা। ওপাশে একটু চুপ করে থাকে, ফের বলে, কে? তোমার মা। সে খটাস করে লাইনটা কেটে দেয়। আমার বসের ঘরে আরো একজন বসে, মানে আমার বসের ঘরে। তার নাম হচ্ছে, ধরা যাক, আন্দ্রেই। বস যখন থাকে তখন কিন্তু সে আমার দিকে ফিরেও তাকায় না, যেন আমি সেখানে নেই এমন একটা ভাব করে, এবং সে তখন তার নিজের কাজ করতে থাকে। কিন্তু যদি বস না থাকে তখন সে আমার সঙ্গে অনেক কিছু কথা বলে, আমার থেকে অনেক কিছু জানতে চায়। যেমন আমি কোথায় থাকি, কে কে আছে আমার বাড়িতে, অফিস থেকে কত দূরে আমার বাড়ি, সমস্ত নানান রকম কথাবার্তা। আমি বলেছিলাম যে কলকাতা শহরটাকে তুমি কতটা চেনো? আন্দ্রি বলেছে সে আলিপুর চেনে, কারণ সে সেখানেই থাকে। লেক মার্কেট চেনে, নিউ মার্কেট চেনে, আর চেনে হচ্ছে টলি ক্লাব। এরা এরা প্রত্যেকে টলি ক্লাবের মেম্বার। এরা মাঝে মাঝে লাঞ্চ ব্রেকে বাড়ি না গিয়ে টলি ক্লাবে চলে যায়, বিয়ার খায়, ফিশ অ্যান্ড চিপস এ সমস্ত খায় বিয়ারের সঙ্গে, স্যালাড ট্যালাড দিয়ে। তো এই কোম্পানিতেই যে যত উঁচু পোস্ট তার তত বেশি ক্লাব মেম্বারশিপ। মনে হয় এটা সমস্ত এ ধরনের কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, হয়তো। আমি তখন জাস্ট জানছিলাম ব্যাপারগুলো কীরকম হয়। তবে টলি ক্লাবের মেম্বারশিপ প্রত্যেকের আছে, এমনকি মিশারও আছে। বা যে লোকটা ওই যে ছাঁটাই হয়েছিল, যার নাম ছিল মিখাইল কেরেনকোভ, তারও হয়তো ছিল মেম্বারশিপ। তো আন্দ্রেই আমাকে জিজ্ঞেস করে, টলি ক্লাবে যাবে একদিন? নিয়ে যাব নাকি তোমাকে? মানে ওর একটা অহংকার, মানে ওর একটা টলি ক্লাবের মেম্বারশিপ আছে, আমার তো নেই। যার দিনে একবেলা খাবারই জোটে না তাকে ফিশ অ্যান্ড চিপসের লোভ দেখায়। আমি মনে মনে ভাবি, এসব ক্লাবে টাবে যেতে হলে তো খুব ঝিনচাক ড্রেস পরে টরে যেতে হবে আমাকে। আর আমার বস্তিতে তো অমন ধরনের পোশাক, মানে পোশাক হয়তো আমার আছে, কিন্তু অমন ধরনের পোশাক পরা দেখলেই তো সন্দেহ করবে। আর সকালে খুব তাড়াতাড়ি বের হই বস্তি থেকে, তখন ওখানে জলের কল আর বাথরুম পায়খানা কোনোটাই ফাঁকা পাওয়া যায় না। তা আমি যেটা করি, খুব তাড়াতাড়ি অফিসে এসে সমস্ত কাজ সারি এই অফিসেরই বাথরুম টয়লেটে। অত সকালে কল্যাণদাও আসে না,
আর এই বাড়িটার যারা মালিক, তাদের কর্মচারী একজন ভদ্রলোক, মানে বাড়িটা কিন্তু আসলে ওদের নিজস্ব নয়, এটা একটা ভাড়া বাড়ি। বাড়িটার যারা আসল মালিক, সেই মালিকের একজন কর্মচারী, ম্যানেজার গোছের, যেরকম সরকার বাবু টাবু থাকে সেরকম একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে অর্জুন বাবু। তিনি ভোরের দিকে ওই ভেতরেই কল্যাণদার ঘরের পাশে একটা ঘরটা খোলা থাকে, ওটা ওদের ঘর, সেই ঘরে বসে কিসব হিসেব টিসেব করেন। আর অর্জুনবাবুর ঘরে 2 মিনিট 2-1 কথা বলেই আমি ওপরে চলে যাই। অর্জুনবাবু রোজ কিন্তু আসে না। তারপর আধ ঘন্টার মধ্যে আমি ঝকঝকে হয়ে বেরিয়ে আসি। এসব ব্যাপার যদি আমাদের মিশা কিংবা আন্দ্রেই জেনে ফেলে, তাহলে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, সেটাও তো একটা ভাববার বিষয়। মান সম্মান বড় অদ্ভুত জিনিস, তাই না? অবশ্য মান সম্মানের খুব বেশি কিছু তো অবশিষ্টও নেই আমার, তাই না? আমি নিজের শিশু সন্তানের কাছে যেতে পারছি না, এমনকি চোখের দেখাটুকুও যে করবো সে পথটুকুও আমার বন্ধ। একটা অসীম আবর্তের মধ্যে, যাকে ইংরেজিতে বলে ইনফাইনাইট লুপ, হ্যাঁ, সেইটার মধ্যে আমি ঘুরে চলেছি। একটা আদিম অনুভূতির বন্ধনে আমি আষ্টে পৃষ্ঠে বাঁধা, মা সন্তানের বন্ধন, চূড়ান্ত আদিম। আর সেই নিজের শিশু সন্তানকে দেখতে পাবার, তাকে কাছে রাখার যে প্রবল ইচ্ছে। এখন তো মে মাস, সেই জানুয়ারি মাসে, মানে এই চাকরিটাতে ঢুকবার অনেক আগে, মানে সেই শিলং যাওয়ারও আগে, আমি গিয়েছিলাম আমার মায়ের বাড়িতে আমার সন্তানকে দেখব বলে। আমার মায়ের বাড়ির এলাকা থেকে কিছু লোকজন আমাকে মেরে পিটিয়ে বের করে দিয়েছে, শ্বাসে রেখেছে যে ত্রিসীমানার মধ্যে আমাকে যেন দেখা না যায়। সেদিন ছিল 30শে জানুয়ারি। আমি তখন শ্যামবাজারে একটা নাটকের দলে কাজ শিখছি। দলটার নাম বলতে আমার কোনো আপত্তি নেই, নান্দিকার। আমার বস্তি থেকে শ্যামবাজারের দূরত্ব প্রায় 20 কিলোমিটার তো হবেই, কিন্তু কলকাতা 20 কিলোমিটার এমন কিছু নয় যদিও, কিন্তু কলকাতার মানে ট্রান্সপোর্টের বা ট্রাফিকের যে অবস্থা, তাতে আমাকে 3 বাস পাল্টে প্রায় ঘন্টা 2 লেগে যেত ওখানে পৌঁছতে। তো যাবার পথে আমি মেয়ের স্কুল দেখতে পেতাম, যে স্কুলে আমি নিজে পড়েছি, যে স্কুলে আমার মাও পড়াচ্ছে তখন। ওই লাল রঙের স্কুল বাড়িটা দেখলেই আমার মাথার ভেতরে সমস্ত অসম্ভব সমস্ত চিন্তা ভর করত। ভাবি কোনো একদিন মন্ত্র বলে আমি আমার মেয়েকে ওখান থেকে নিয়ে পালিয়ে যেতে পারবো। তো একদিন বিকেলে আমি মায়ের ফ্ল্যাটে পৌঁছে গেছিলাম। গত নভেম্বরেই আমাকে এবং আমার বয়ফ্রেন্ডকে ওই ফ্ল্যাট থেকে আমার মা বের করে দিয়েছিল। তো 2 মাসের ওপর হয়ে গিয়েছে। আমার মাথায় ভূত চেপে ধরেছে, মেয়েকে দেখবার একটা ব্যবস্থা করতেই হবে। সেখানে আমার মা এবং মেয়ে তো ছিলই, আমার ছোট বোনও তখন সেখানে এসেছে। যেন কিছুই হয়নি এরকম ভাবছিল সকলের। আমি ওখানে কিছুক্ষণ বসতে চেয়েছিলাম, কথা বলতে চেয়েছিলাম, মেয়ের সঙ্গে ভাব করতে চাইছিলাম, কিন্তু সেসব সুযোগ আমি পেলামই না। হঠাৎ চেঁচামেচি ঝামেলা শুরু হয়ে গেল। আমার বোন শান্ত স্বভাবে, তাই সে একটু চুপচাপ থাকে। মায়ের সঙ্গে আমার যে বোঝাপড়াটা হচ্ছে, তাতে সে কিন্তু অংশগ্রহণ করতে চায়নি। নির্লিপ্তের মতো সে বসেছিল এবং চেঁচামেচিতে হয়তো বিরক্তও হচ্ছিল। আর ফ্ল্যাটের যে সদর দরজাটা সেটা খোলাই ছিল, মনে হয় খোলাই ছিল। হঠাৎ সামনের ফ্ল্যাট থেকে একটা লোক এসে ঢুকে পড়ল এই ফ্ল্যাটে। আমি এই বাড়ির প্রতিবেশীদের বিশেষ চিনি না, মানে এ আমার ঠিক চেনার জায়গাও না, আমার চেনা পাড়াও না। লোকটার হাবভাব ভালো লাগেনি আমার। ঘরে ঢুকেই লোকটা করলো কি, আমার গায়ে হাত তুললো, আমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে ফ্ল্যাটের বাইরে বের করে টেনে আনলো। তারপর করলো কি, সিঁড়িতে নিয়ে গিয়ে সেই চুলের মুঠি ধরা অবস্থাতেই হিড় হিড় করে অনেকটা নামিয়ে নিল। আমার পা উপরে, মাথা নিচের দিকে। 5 তলায়, ওটা 5 তলায় ছিল ফ্ল্যাটটা, মানে ইংরেজিতে আমরা যাকে বলি 4th ফ্লোর। তো 5 তলায়
আরও 2টো ফ্ল্যাট থেকে লোকজন তখন বেরিয়ে এসেছে, মানে 4টে ফ্ল্যাট একটা ফ্লোরে, আরও ফ্ল্যাট থেকে লোকজন বেরিয়ে এসেছে। তারা ঝুঁকে পড়ে দেখছে এই কাণ্ড। আমার মা দেখছে, আর আমার 5 বছরের মেয়ে সেও দেখছে ওপর থেকে। আমি বোনকে দেখতে পাচ্ছি না, সে শান্তিপ্রিয় মানুষ, বাইরে বেরোয়নি। আমি গলা ছেড়ে চেঁচাচ্ছি আপ্রাণ, কিন্তু কেউ আসছে না আমাকে সাহায্য করতে। আর যারা বেরিয়ে এসেছে মজা দেখতে, তারা কিন্তু অধিকাংশই সব মহিলা, অধিকাংশ কেন সকলেই মহিলা, ওই লোকটি ছাড়া। তাদেরও প্রচ্ছন্ন সায় আছে এই ব্যাপারে। আমার বাড়ির লোকেরা তো আমাকে বাঁচাবেই না। শুনতে পাচ্ছি সকলে বলাবলি করছে, কি অসম্ভব বাজে মেয়ে জানেন তো, বিয়ে না করে বাচ্চা হয়েছে, ওর মার খাওয়াই উচিত, বেশ দুঘা খেলে যদি উচিত শিক্ষা হয়। আমি নিজেকে চাইছি ছাড়াতে, কিন্তু আমি এতটাই বেকায়দায় রয়েছি, মানে মাথা নিচে পা উপরে, তারপর চুলের মুঠিতে টানছে, যে কিছুতেই কিছু করতে পারছি না। আর লোকটা আমার কামিজটা ধরে এমন টানলো, সাইড ধরে, সালোয়ার কামিজের কামিজ এমন টানলো যে একটা দিকের পুরো সেলাই পুরো ফায়ার করে এতটা অব্দি ছিঁড়ে গেল। ফলে বুক, পেট সমস্ত ওপেন, অনাবৃত হয়ে গেল। কানের দিকে এমন খামচে দিল যে আমার কানের দুলটা সোনার খুলে কোথায় পড়ে গেল। এর মধ্যে আবার নিচের ফ্ল্যাট থেকেও লোকজন এসে সব ভিড় জমিয়েছে, মানে মজার জিনিস। সবাই ঝুঁকে ঝুঁকে দেখতে চায়, সবার মনে কৌতূহল। আর বেশ অন্ধকার হয়ে আছে সিঁড়িটা। এমনিতেই সাধারণ ফ্ল্যাট বাড়ির সিঁড়িতে খুব বেশি আলো থাকে না, এরকম সন্ধ্যে টাইম আলো জ্বালায়নি, আর সবাই ঝুঁকে পড়েছে, অন্ধকার হয়ে আছে বেশ সিঁড়িটা। আশেপাশে কোনো একটা বাড়িতে শাঁখ বাজলো কি, আমার মেয়ে ভয় পেয়ে গিয়েছিল এইসব দেখে, তাকে সরিয়ে নিয়ে গেল। আমি দেখতে পেলাম 5 তলার ফ্ল্যাটেরই এক মহিলা, আমি এদের নাম পর্যন্ত জানি না। যে লোকটা আমাকে মারছিল সে বলে, তোকে এবার সবার সামনে চুদবো। ওপর থেকে একজন মহিলার গলা শুনছি, এসব মেয়েদের রেপ করাই উচিত। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? এটা 1996 সালের 30শে জানুয়ারি। এই শহরটার নাম কলকাতা, ভারতের সাংস্কৃতিক রাজধানী। লোকটা বোধহয় রেপ করার জন্যই আমার চুলের মুঠি থেকে হাতটা একটু ছাড়িয়েছে, খুলেছে। আমি এগিয়ে যাই, তখন খানিকটা গড়িয়ে পড়ে যাই, মানে মানে ওই সিঁড়ি থেকে নামতে নামতে আধ সিঁড়ির একটা ফ্লোর থাকে, ওইখানে আমি তখন পড়ে যাই। আমাকে তো প্রাণ নিয়ে পালাতে হবে এখান থেকে। ছেঁড়া কামিজ, মাথার চুল ওঠা, এক কানের দুল হারিয়ে গিয়েছে, আরও কি হয়েছে আমি বুঝতে পারছি না। তবু আমি উঠে দাঁড়াই, লোকটাকে ধাক্কা দিয়ে ঠেলে, সিঁড়ির ভিড় ঠেলে খালি পায়ে আমি নেমে যাচ্ছি নিচে। আর সে সময় আমার কানে আসছে যে লোকজন বলছে, বাবা কি অসভ্য মেয়ে দেখেছেন, যাচ্ছে তাই একেবারে, কোনো লজ্জা শরম নেই, নির্লজ্জ বেহায়া একেবারে। নামার সময় আমি একবার বলেছিলাম আমি পুলিশে যাব, রিপোর্ট করব। তাতে কে আবার যেমন সঙ্গে সঙ্গে উত্তর দিল, কোনো মহিলাই, যাও না পুলিশে, কেউ সাক্ষী দেবে না, পুলিশ আমরাই ডাকবো, সামনেই তো থানা, এটা ভদ্রলোকের পাড়া, বুঝেছ, এখানে এইসব চলে না, এখানে থাকতে হলে, এসব করতে হলে খারাপ পাড়ায় গিয়ে থাকো, এখানে কেন? আমরা ভদ্র ফ্যামিলি, চারিদিকে ছেলে পুলে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, এখানে সব বেলেল্লাপনা চললে ছোটোখাটো বাচ্চারা কি শিক্ষা পাবে? আমি আবার চাই, আমার বাচ্চাকে তাহলে আটকে রেখেছো কেন তোমরা? আমার বাচ্চাকে দিয়ে দাও, আমার বাচ্চাকে নিয়ে আমি চলে যাব। ওদের মধ্যে একজন মহিলা খিলখিলিয়ে এসে বলে, আগে প্রমাণ করো যে তোমার বাচ্চা, বিয়ে না করেই বাচ্চা, কি সাহস! শুনুন শুনুন, আবার বলে কিনা নিয়ে যাবে। সেটা শুনে কেউ কেউ আবার বলে বটে, ও মা তাই নাকি, কি সব নতুন ফ্যাশন হয়েছে, আমার বাবা এরকম জিনিস কোনোদিন দেখিও নি, এসব জানিও না। রাস্তায় বেরিয়ে আমি ফুটপাতের ধারে, একেবারে ফুটপাতের ওপরেই, মানে ফুটপাতে বসে পাটা রাস্তায় রেখে বসলাম, একটু পাটা রেখেছিলাম তখন রাস্তায়। বিজন সেতুর ওপর দিয়ে হু হা করে সব বাস যাচ্ছে, কোনাকুনি থানাটা দেখা যাচ্ছে। যাবো একবার, গিয়ে রিপোর্ট করব। কার নামে রিপোর্ট করব? লোকটার নাম আমি জানি না, তবে
আমার মা একবার বলেছিল যে এই লোকটা হচ্ছে এই এলাকার কাউন্সিলর। এক গাদা মেয়ে পুরুষের ঘৃণার দৃষ্টি ও মন্তব্যের ভেতর দিয়ে আমি চলতে শুরু করি আমার বাড়ির দিকে, মানে যে বস্তিতে থাকতাম। তো পথ চলতি লোকজনের কথায় টুকরো টুকরো আমার কানে আসছে। বুঝতে পারি যে কলকাতা বুক ফেয়ার সম্ভবত শুরু হয়ে গেছে, কিংবা শুরু হবে হয়তো আজকালের মধ্যে। লোকজন আমাকে দেখতে দেখতে যায়। আমার ছেঁড়া কামিজ আমি ধরে রেখেছি আমার হাত দিয়ে চেপে, নইলে তো গা দেখা যাবে, তাই না? আর মেয়েদের গা দেখা যাওয়াটা খুব লজ্জার ব্যাপার, যদিও তখন আমার এক ফোঁটাও লজ্জা করছে না।